তেলে তেল তেলে জীবনটা গোলমেলে, আগে পিছে দিলে তেল খেয়ে। নেতারা চরণে তেলে, জনগণে খায় তেল, মতের অমিল হলে ফে। কেউ করে কারবারি, কেউ করে দরবারি, কেউ করে বাড়াবাড়ি, কেউ করে কারাকারি, তিল থেকে তাল হলে পে। মালিশেতে লাগে তেল, বকশিসে মারে তেল, সুপারিশে মারলে তেল, পটানোতে লাগে তেল, টেবিলের তলে তেল, প্রমোশন পাইতে তেল। তাও লাগে তেল তেলে, বোতল বাগায় ডোলে হরেক পদের তেল। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খায় তেল সারা পরোটা, জোশ, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা। জহুরুল, আমার যে কি ভালো লাগছে, আমার এই ইন্টারভিউ যে এত মানুষ দেখছে, রিয়েলি আপনি যে আমাকে এত প্রান্তিক জনে পৌঁছে দিচ্ছেন। পিএস ওনাকে বাংলোতে রেখেছো তো? জি স্যার, খুব ভালোভাবে রেখেছি স্যার। এই যে স্যার 2 দিনে 2 মিলিয়ন হয়ে যাচ্ছে, এই সুবিধার কারণে স্যার তাকে আমি নিয়ে আসছি স্যার। Good. আমি যেটা বলছি, ওনাকে এবং ওনার যে দলবল বাংলোতে যে থাকবে, সমস্ত রকমের দায়িত্ব তোমার। জি স্যার, জি স্যার। উনি এমনভাবে থাকবেন, তিনি এই যে আমাদের নিয়ে যে করছেন কাজটি, এই শ্রমের মূল্য তুমি তাকে দিয়ে দেবা। অবশ্যই স্যার, অবশ্যই স্যার। উনি যেন বলতে পারেন, সব জায়গায় বলতে পারেন, মানুষ দেখেছি কিন্তু এইরকম মানুষ আমি দেখিনি। এই যে হাতটা বাড়ান, বলবেন এরকম মানুষ আপনি দেখেন। সোনার মানুষ, সোনার মানুষ, মাটির মানুষ। কথাটি শুধু এইটুকুই বলবেন, ওই যে অভিনব কি যেন একটা কথা কি বলেছেন না? চ্যানেল ঠন অভিনব ঘটনার বিস্ফোরণ। বাহ, আমার ট্যাগলাইনটা এত ভালো লেগেছে। আমার স্যারের আপনার জন্যই তো স্যার। চ্যানেল ঠন অভিনব ঘটনার বিস্ফোরণ। এই যে আপনার ট্যাগলাইনটা, এই জিনিসটা একমাত্র আমার স্যারের সাথেই যায়। এই যে অভিনব, আমার স্যারের হচ্ছে সেই অভিনব, আর বিস্ফোরণ আমার স্যারের বিপ্লব। এই মহৎ চিন্তা হচ্ছে সেই বিস্ফোরণ। মানে মানে আমি ঠন ঠন মনে করতে গিয়ে দেবেন, যেটা ব্যবসায় লস করার পর যখন একদম সেট হয়ে যায়, তখন আমরা বলতাম ঠন ঠন। কিন্তু আজকে দেখলাম না, না এটা লস কোথায়, পুরোটাই লাভ। অভিনব বিস্ফোরণ। জি স্যার, আপনি স্যার অভিনয় বিস্ফোরণ। বিয়ের মধ্যে আমি নাকি সেই বিস্ফোরণ লজ্জা করে। আমার বিশ্বাস আজকের যে এক্সক্লুসিভ ইন্টারভিউ আপনি দিলেন, এটি 2 দিনে 2 মিলিয়ন ভিউ পাবে স্যার। চমৎকার। শোনো বিএস, ওনাকে বাংলাতে চমৎকার করে রাখবে, কোথাও কোনো যেন ত্রুটি না থাকে, ঠিক আছে? হ্যাঁ, ভালো থাকেন। স্যার, আপনার এই টোটাল ইন্টারভিউটা স্যার আমি স্যার রেকর্ড করেছি। আপনি যে অনুমতি দেন স্যার, এই টোটাল রেকর্ডটা স্যার আগামী বই মেলায় স্যার একটা বই হিসেবে প্রকাশ করতে চাই স্যার। আরে সত্যি, আপনি পিএস হিসাবে এতটাই যোগ্য, আপনার প্রমোশন আটকাবে না, প্রমোশন পাচ্ছে। স্যার থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, কিন্তু বেতন আপনার কিন্তু ওই 12,500 থাকছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমি একটু ওই ক্লিপটা নিয়ে আসি স্যার। স্যার মনে হয় ভুলে চলে গেছে, একটু 1 মিনিট দাও। প্লিজ চলুন, আপনাকে এগিয়ে দিয়ে আসি। চলো প্লিজ। আচ্ছা বাবু, এই জান্নাতের চিকিৎসা নিয়ে কি নোংরামি শুরু হয়েছে বলো তো? কত চমৎকার একটা বিষয়, একটি ছোট মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, এরকম মানে একটা মুহূর্ত থেকে পুরো গ্রামবাসী আজ একতাবদ্ধ হয়ে গেছে তার চিকিৎসার জন্য। মানে তুমি চিন্তা করতে পারো, মানুষ যে এখনো ভালো আছে, তার উৎকৃষ্ট একটা উদাহরণ এটা। কিন্তু এসব নোংরামি যদি হয় তাহলে কেমন লাগে? কি করব ভাই, বাপ আর পোলার ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। হ্যাঁ, মানে এই দ্বন্দ্বে দ্বন্দ্বে এই মাইয়াটার সর্বনাশ। আর এই সবাই মিলে আমরা ইয়াসিনরে বোঝানোর চেষ্টা করছি, সে কোনো কথা বুঝতে চায় না। সে যেটা ভাবে সেইটাই সত্যি, সেইটাই সত্যি, সেইটাই সত্যি, আর কারো কথা শুনতে চায় না। সে ও নিজে যা বোঝে তাই করে। দেখেন, আপনার লোক পাঠাইছেন না, কই আইছে? হ্যাঁ আইছে, এটা ভাই ইয়াসিনটা নিয়ে আইছি। ইয়াসিন ভিতরে ভিতরে বা আয়।
লাগবে না, এই যে আমি দাঁড়াইছি, কল কি করবেন, কন কি জন্য ডাকিছেন? আরে ইয়াসিন মিয়া, আসুন না, আপনি বসুন, আপনার সাথে কথা বলছি, বসুন। আমার লাগবে না, ভিতরে বসাও লাগবে না, আমি দাঁড়াইছি, আপনি কি জন্য ডাকিছেন কতটা কয়ে ফেলেন। ওই দেখছেন, একটু আগে কইলাম না, দেখেন প্রমাণ। বল, থামো থামো থামো, আমি কথা বলছি তো, থামো। এখন আচ্ছা ইয়াসিন মিয়া, আপনাকে আসলে ডেকে পাঠানোর পিছনে একটি কারণ আছে। কি করবেন? আমি আপনার উপরে মূলত দুটি কারণে অত্যন্ত ক্রুদ্ধ হয়েছি। সে কারণে আপনাকে কিছু ভর্ৎসনা করার জন্য ওদের দিয়ে রাখিয়ে নিয়েছি। কি করেছি আমি? আপনি কি করেছেন? আপনার প্রথম অন্যায় হচ্ছে যে জান্নাতের চিকিৎসা ব্যবস্থা, এই ইস্যুটাকে নিয়ে আপনি এত পানি ঘোলা করছেন। হ্যাঁ, এতে আসলে আমি প্রথমত খুব আহত হয়েছি, তারপর ক্ষুব্ধ হয়েছি। কারণ দেখুন, এত চমৎকার একটা ইস্যু যা দিয়ে পুরো গ্রামবাসী আজকে একত্রিত, একটি ভালো কাজের জন্য সবাই একজোট হয়েছে, সেখানে আপনি একা এমন কিছু করছেন যেটা আসলে সবার জন্য একটা অস্বস্তির কারণ হয়েছে। আপনার কথা আমি বুঝলাম না, মানে খুলে এখন কি 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 করলাম আমি? না মানে না বোঝার তো কিছু নেই। এই জান্নাতের চিকিৎসায় আজকে গণমানুষ সব একজোট হয়েছে। জান্নাতের স্কুলে ওর সহপাঠীরা ওর জন্য টাকা তুলছে, জনগণ যার যা জায়গা থেকে সাধ্যমতো সাহায্য করছে। তো সমস্যাটা বলে, সমস্যাটা হচ্ছে যে জান্নাতের চিকিৎসার জন্য তো একটি অ্যাকাউন্টে অলরেডি টাকাগুলো ঢুকছিল, যেটা হচ্ছে জান্নাতের নামে খোলা হয়েছে। কিন্তু আপনি এর মাঝ থেকে এখন চাচ্ছেন যে না, টাকাগুলো আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার। এটা তো ঠিক না। থাকুক না, জান্নাতের অ্যাকাউন্টে মানুষ টাকা দিচ্ছে, ওই টাকা জমা দেওয়ার জন্য ওই অ্যাকাউন্টটা খোলা হয়েছিল, ওখানে জমা পড়ুক। যেহেতু সমন্বিত একটি চিকিৎসা ব্যবস্থা হচ্ছে, তাহলে ওই অ্যাকাউন্ট থেকে কাজ করাটাই তো সবচেয়ে সুবিধা। বুঝলাম না, জান্নাত জান্নাত কিছু বোঝে এসবের? টাকা পয়সা বোঝে কিছু? না, জান্নাতের তো এখানে অত বোঝাবুঝির কিছু নেই। ওর চিকিৎসা চলছে, ও কি হাসপাতালে শুয়ে শুয়ে ওর অ্যাকাউন্ট দেখবে? কিন্তু যেহেতু গণমানুষের একত্রিত প্রচেষ্টা ওর চিকিৎসাটা হচ্ছে, সেজন্য আমরা একটা কমিটি করে দিলেই পারি, 3-4 জনের একটা কমিটি। বা সবচেয়ে বড় কথা হচ্ছে, জান্নাতের দাদা তো সার্বক্ষণিক ভাবে জান্নাতের সাথে আছে, উনি দেখবেন এখানে সমস্যাটা কোথায়। আর একটা কথা, আমি নিজেও কিন্তু জান্নাতের এই চিকিৎসা ফান্ডে অলরেডি 2001 টাকা জমা দিয়েছি। বিষয়টা আপনি মাথায় রাখবেন। এবার আসা যাক দ্বিতীয় কারণ। অত্যন্ত অত্যন্ত বিচলিত হয়েছে আপনার এরকম একটা বাজে সিদ্ধান্তে। কি মানে অজিত ঘোষের সাথে আপনার সমস্যাটা কোথায়? যে অজিত ঘোষের বাপ, তার দাদা এই গ্রামে ঘোল বানিয়ে প্রতিটি মানুষকে খাইয়ে আসছে। এটা বলতে পারেন যে আপনাদের গ্রামের একটা ঐতিহ্যবাহী খাবার, যেটা খেয়ে অনেকে নাকি সুস্থ হয়েছে সময় সময়। আর এই ঘোল কার না ভাল লাগে? মানে এক গ্লাস খেলে পুরো শরীর ঠান্ডা হয়ে যায়, আর শরীর ঠান্ডা থাকলে মন ঠান্ডা থাকে, মানুষের কর্মোদ্দীপনা বাড়ে। আপনি তুমি খেয়েছো না অজিত ঘোষের ঘোল? আমি খাইছি মানে? আমার বাপ খাইছে, আমার দাদা খাইছে, আমি খাইছি, আমার পোলাবান খাইতেছে। এই এই তুই খাসনি? তাহলে আপনি কোন সাহসে এই ঘোল মানে খেতে দিচ্ছেন না জান্নাতকে? সমস্যা কি? আর ঘোল খেয়ে কি হচ্ছে সেটা তো আমি জানি। আপনি কচু জানেন। এই দুটো বিষয়ে আমি আপনার উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে আপনাকে ভর্ৎসনা করবার জন্য এখানে ডেকেছি। হ্যাঁ, এটা সত্যি যে আপনি তার জন্মদাতা পিতা, কিন্তু জনক হলেই এরকম মানে অশোভন সিদ্ধান্ত আপনি নিতে পারেন না জনমানুষের বিপক্ষে গিয়ে। এখন আমি তো আর ওই তিলে খাজানা যে মুখে অশ্রাব্য কথা বলে নেতা হব। সেজন্য আপনাকে আমি যে ভর্ৎসনাটা করতে চেয়েছি, আপনি আপনার বিচার বিবেচনা দিয়ে বুঝে নেন। আর শেষ কথা একটা না বলে পারছি না, আপনি নিজে জান্নাতের বাপ হিসেবে নিজেকে পরিচয় দিয়ে আজকে এত গর্ব দেখাচ্ছে, অথচ আপনার এই জাতীয় সিদ্ধান্তের পিঠে আমি আপনাকে কি বলবো, কি ভর্ৎসনা করবো, আসলে সেই ভাষা আমি হারিয়ে ফেলেছি। তবে একটা কথা বলি, আপনার এই সকল সিদ্ধান্তের জন্য আমি থুতু ফেলি। আপনার কথা শেষ? আমি আমি কিডা? আমি হচ্ছে জান্নাতের বাপ।
জান্নাতের ব্যাপার যে কোনো সিদ্ধান্ত তার বাপ নেই। জান্নাত না বা তারাও। দেখছেন কত বড় বেয়াদব। ও ছোটবেলা থেকে এরকম বেয়াদব। আমি বহুত চেষ্টা করছি অনেক দিন ধরে আমাদের পথে আনার জন্য, আসলো না, জীবনেও আসবে না। আর ওর এরকম তেরামির জন্য যেগুলো সময় মাথা কেরা উঠে যায়, যেগুলো ফায়ার করলি। মস্তিষ্ক শীত। যাও বিলের পারে গিয়ে বসে থাকো, ঠিক হয়ে যাবে। বাবা, তোমার পিএসকে আমার অযোগ্য মনে হচ্ছে। কেন অযোগ্য মনে হচ্ছে? কারণ তোমার পিএস এমন একজন ব্যক্তি, তুমি উঠতে বলে উঠে, বসতে বলে বসে। তুমি পৃথিবীর যেটা বলো সেটাকে সে রাইট বলে, সেটা ঠিক হোক ভুল হোক সেটা বিবেচনা করে না। তুমি তাকে সবকিছু করতে বলে সে করবে, ঠিক আছে, কিন্তু আবার সে তো সবকিছু নোট করে। শুধু নোট করা তার দায়িত্ব না। সাপোজ ধরো কেউ একজন তোমাকে একটা বোতল দিল যেটার মধ্যে বিষ আছে, সেটা সে জানে। সে জানা সত্ত্বেও তুমি যখন জিনিসটা খেতে চাইলা, সে তোমাকে বাধা দিল না, তুমি খেয়ে ফেললা। তুমি খেয়ে ফেলার পর কি হলো? তুমি তো মরেই গেলা। সে জেনেও যে তোমাকে আটকায়নি, সে কিন্তু অপরাধী। এই বিষয়টা তুমি বুঝতে চাইছো না বাবা। না, ব্যাপার হচ্ছে কি, এই যে পিএস চরিত্রটাই কিন্তু এরকম। মানে এরা আসে কোথা থেকে? এরা আসে হচ্ছে মধ্যবিত্ত থেকে, নিম্ন মধ্যবিত্ত থেকে। এদের সবার স্বপ্ন কিন্তু একই রকম। এরা চাকরিটাকে টিকিয়ে রাখতে চায়। এরা সহজে যেতে চায় না। অনেক মান সম্মান তুলে গেলেও এরা চাকরিটা আঁকড়ে ধরে থাকে। বলতে পারো তুমি যে পিএসকে আনবে, মানে এই পিএসকে বদলে যদি আর একটা পিএস আনো, সে কিন্তু একই রকম। তারপরে যদি আর একজন পিএস আনো, সেও কিন্তু একই রকম। মানে সব পিএসের চরিত্র একই রকম, খুব বেশি 19-20 হবে না। যাও, আমি যা বলার বলছি। কি পিএস ঠিক বলছি না? স্যার, কথাটা বাস্তব হলেও সত্যি স্যার। হ্যাঁ বাবা, প্রমাণ পেলাম তোমার পিএস এর মাথায় একটা জিনিসই আছে, যে কোনো ভাবে বসকে খুশি রাখতে হবে। ইয়েস, তুই যাতে খুশি হোস, আমি যাতে খুশি হই, সেই কাজটি করবি। আচ্ছা শোন, এই যে তুই বাংলায় আসছিস, চতুর্দিকে দেখছিস, মানে আমি বলছি লোকেশন কেমন লাগছে, বিজ্ঞাপনে কোনো কাজে লাগবে কিনা, এগুলো তো মাথায় নিচ্ছিস নাকি? হ্যাঁ বাবা, আমি ঘুরে দেখছি। আমার যদি কোনো জায়গায় খুব বেশি মাথায় আটকে যায়, আমি অবশ্যই আমার ওইটার বিজ্ঞাপনের সেট বানাবো। শোন, আমরা তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, 2টি সিনেমা আমরা বানাবো, মানে ফিচার ফিল্ম। একটা নাম হচ্ছে বাউল, আর একটা নাম হচ্ছে কৃষকদের নিয়ে, সেটা হচ্ছে বিপ্লব। এই বিপ্লব এবং এই বাউল দুটি এমন ছবি আমরা বানাতে চাই, এই ছবিটা শুধু দেশে না, আন্তর্জাতিক যে ফেস্টিভ্যালগুলো হবে সেখানে চলে যাবে। দরকার হলে আরো বিশেষজ্ঞ লাগাবো। এই ছবি আন্তর্জাতিকভাবে পুরস্কার একটা আনতেই হবে। জি স্যার। তিলেখাতা কোম্পানি শুধুমাত্র ব্যবসা বাণিজ্য করবে না, আর্টের পিছনে, শিল্পের পিছনে কোটি কোটি টাকা ঢেলে দেবে। কারণ এটা একটা মর্যাদাপূর্ণ কাজ। তুই দেখবি এখানে তুই কি ভূমিকা রাখবি, এটাও আমাকে ক্লিয়ার করবি। হ্যাঁ, আমার বাবা এত বড় একটা ডিসিশন নিয়েছে ফিচার ফিল্ম নিয়ে। আমার মনে হয় এই রিসেন্ট সময়ে তুমি যে যে ডিসিশন নিয়েছো, এগুলোর মধ্যে এটা একটা বেস্ট ডিসিশন। সো আমি তোমার অন্যান্য ডিসিশনের সাথে থাকতে না পারলেও এই ডিসিশনের সাথে এগ্রি করছি। স্যার, আমার একটা অনুরোধ স্যার। স্যার, এই সিনেমার মধ্যে স্যার আমার একটা ভিলেনের পার্ট যদি দিতেন স্যার, আমার অনেক দিনের শখ একটা সিনেমার ভিলেনের পার্ট করা স্যার, প্লিজ স্যার। ভিলেনের পার্ট? আপনার মতন একটা নাদান খাই ফেললো ভিলেনের পার্ট করবে? হ্যাঁ ঠিক আছে, মানে আপনি সিরাজুল ইসলাম চৌধুরীকে দেখেন না, ভিলেন কিরকম কদার্য ভয়াবহ একটা আস্ত শয়তান হয়। কি সবই তো শয়তান না, একটা সহজ সরল নাদান টাইপের লোক। হ্যাঁ, একটা ক্যারেক্টার আমি বিবেচনা করতে পারি। সিরাজুল ইসলাম চৌধুরী ঘোষণা দিয়ে একটা অপদার্থ খুঁজে বেড়াচ্ছে, মানে নাদান টাইপের। সেইখানে আপনি ওখানে আদির হবে এবং আপনি নাদানের ক্যারেক্টারটা খারাপ করবেন না। হ্যাঁ,
ভিলেন যাকে মারে সে ভিলেন থাকে না, তার প্রতি দর্শক মায়া, বোঝেননি, তার প্রতি মায়া জড়াবে। ভিলেন যখন আপনার পরে অত্যাচার করবে, দর্শক তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে। বুঝতে পেরেছেন? চরিত্রের গভীরতাটা বোঝে নিস। কি ঠিক বলেনি? পারফেক্ট বাবা। আরে আমি কি দেখছি, আমার মেয়ে পুরা লাল টুকটুক পোশাক পরেছে, মানে বিপ্লবের চূড়ান্ত প্রকাশ। আমার মেয়ে যদি ইচ্ছা করে বিপ্লবের যে পোশাক, বলে সে নিজেই ওই চরিত্র ধারণ করতে। ঠিক আছে পিএস, তাহলে তুমি যাও, আমরা একটু কথা বলি। জি স্যার। সালাম স্যার। ও স্যার, সালাম ম্যাডাম। বুঝতে পেরেছিস? হ্যাঁ, তুমি খুব ভালো করে যাবে, মানে তোর জানার কথা না, কারণ আমি অনেক নিচ থেকে উপরে আসছি তো, এই চরিত্রগুলোর সঙ্গে থেকে খেয়ে বসে আমি আসছি। ওর নার্ভ আমার সমস্ত শরীরের মধ্যে, ওরা কখন কি করবে, কি চাই, সব আমি জানি। ক্লিয়ার? কিন্তু বাবা, তারা যেভাবে তোমার সাথে থাকে, তোমার ভুলটাকেও তারা সঠিক বলে যেভাবে তোমাকে এগিয়ে দেয়, এটা তোমার জন্য শুভকর না বাবা। এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। সে সবসময় তোমার পাশে থাকে, সে যদি তোমাকে ভুলগুলো ধরিয়ে দেয়, তুমি নেক্সট টাইম ওই কাজগুলো করবা না বাবা। মানে একটা কথা বলি, আমাদের স্বার্থপর তেলবাজেতা কোনোদিনই তার বসকে ক্লিয়ার পথে হাঁটাবে না, এটা মনে রাখিস। তারা যদি আমাদের ক্লিয়ার পথে হাঁটায়, তাহলে তাদের চাকরি থাকে না। আমরা জানি সে পাম দিচ্ছে, আমরা জানি সে আমাকে তেল দিচ্ছে, তারপরেও তেল আমাদের খুব ভালো লাগেনি। আর একটু বয়স হোক, সব ক্লিয়ার হয়ে যাবে। যাই, আমার একটা কাজ আছে, একটু কাজটা সেরে আস। আমি ভালো করেই বুঝেছি, অনেকদিন তোমার মাথায় নিদ্রা কুসুম তেলটা পড়ে না। তুই এমন ভাব নিচ্ছিস যেমন হচ্ছে আমি একাই জানি, তাই না? তুই কিচ্ছু জানিস না। আরে আব্দুল কি প্রথমবার গেল? হ্যাঁ, ও তো মাসে মাসে সাথে সাথে একবার করে উধা হয়ে যায়। আর সেটা তুইও জানিস করে যায়, আমিও জানি। খামাখা তুই আমার এতে ভাই এটা কেন কয়াতে চাচ্ছিস কত? আমি তোকে এই কথাটা কইলে তুই আবার যখন আব্দুলে কবি নি, আব্দুল আমার সাথে এটা নিয়ে কি করবি না করবি তুই তো জানিস। খামাখা আমাকে এর মধ্যে পেঁচাইস না ভাই, আমারে মাফ করে দে তুই। তুই জাকির, বুঝলি, তুই এত বছরেও আমাদের পরিবারের একজন হয়ে উঠতে পারলি না, হ্যাঁ পরই রয়ে গেলি। এ ভাই যে প্রত্যেকবার নিরুদ্দেশ হয় সেটা তো সকলে জানে। তাহলে কি এবার কোনে গেছে সিধা ক্লিয়ার কর। ও আমাদের বাপ দাদা 14 পুরুষের ব্যবসা বাদ দিয়ে ও কি করে তুই জানিস? কি করে এমন? কি করে ও তো আমি মুখে বলতে পারতেছি না। কৃষকের 5 টাকার মরিচ ঢাকা আইসা 60 টাকা হয়ে যায়। পলিটিক্সের যে জায়গাটা তৈরি হয় সেটা তো স্যার কয়েক দোকানে। জান্নাতের 100 টাকা অলরেডি ইয়াসিনের অ্যাকাউন্টে ঢুকিয়ে যাচ্ছে। সিরাজ ভাই রেডে জানাত। গ্রাম বাংলার অধিকাংশ ঘরে স্যার অশান্তি রয়েছে স্যার। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল সারা পরোটা, জোশ, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা